ছোট না করেই বলছি, মেসিকে বাদ দিয়ে যদি আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের তুলনা করি খেলোয়াড় পজিশন ওয়াইজ, আমি সবসময় এগিয়ে রাখবো ইংল্যান্ডকে। সত্যি কি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন লাগছে তোমার? আর্জেন্টিনার সেই ডিফেন্সিভ কোয়ালিটিতে আর্জেন্টিনা সেইভাবে খেলতে পারে গত বছর যেটা খেলেছে। রোনাল্ডোকে সামনে রাখে কজন তারা করছে, কিন্তু মেসির জন্য অ্যালভারেজ যে লোডটা নিচ্ছে, লটারো মার্টিনের যে লোডটা নিচ্ছে, এনজিও ফার্নান্ডেজ যে লোডটা নিচ্ছে। মেসি এসেছিল কলকাতায়, আমি সেই ম্যাচে খেলছিলাম, আমি যখন আমার বুকে অটোগ্রাফ নিতে মেসিটা নিলাম, ডিপল একদম মানে এইটুখানি মানে এই ডিস্টেন্স, আমি ডিপলকেও বললাম তুমি একটা অটোগ্রাফ। পচা শামুকে যে পাকটা কাটে না, সেই পাটা কিন্তু আর্জেন্টিনার কাটেনি। শুধু কি মেসি নির্ভরতা আর্জেন্টিনা? নমস্কার, আজকাল .in-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুটবলের মহারণ, বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সঞ্জয় দাস, সঞ্জয় সেন, বিশিষ্ট কোচ, আর আমার বাঁ দিকে রয়েছেন দীপেন্দু বিশ্বাস, প্রাক্তন ফুটবলার। তা আজকে এই আড্ডায় আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ। প্রথমে সঞ্জয় দাকে দিয়ে শুরু করি। আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের সেমিফাইনাল, সবাই বলছে যে আর্জেন্টিনা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়ে সেমিফাইনালে গেছে, এবং পরিসংখ্যান বলছে টপ র্যাঙ্কিংয়ের যে 15টা দল তার মধ্যে আর্জেন্টিনা কিন্তু ফেস করেনি, অর্থাৎ আর্জেন্টিনা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েই সেমিফাইনালে গেছে। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা সত্যি কি সহজ প্রতিপক্ষ পেয়েছে? দেখো, ওয়ার্ল্ড কাপে বা বিশ্ব ফুটবলে আজকে ফুটবল র্যাঙ্কিং যদি দেখি, 1 নম্বর দেশকে 30 নম্বর দেশ যারা 30 র্যাঙ্কিং, তারা যে কোনো সময় অনেক ইভেন্টে হারিয়ে দিতে পারে। এটা আমরা বিভিন্ন লিগে দেখেছি, ইংলিশ প্রিমিয়ার টপ লিগে, এবং বিশ্ব ফুটবলের এমন একটা স্ট্যান্ডার্ড। সুতরাং ইয়েস, যদি র্যাঙ্কিং দেখো 15, 16, 18 নম্বর না 19 নম্বর র্যাঙ্কিং সুইজারল্যান্ড ছিল, তার উপরে অস্ট্রিয়া, আলজেরিয়া বা এর সাথে। কিন্তু যে সব ছোট দেশের সাথে খেলেছে তাদের সাথে সব থেকে বেশি স্ট্রাগল করেছে। আজকে কেপ ভার্ডির সাথে খেলেছে, কুতিয়ে জিতেছে। তারপরের ম্যাচটা তুমি যদি দেখো, সেই ম্যাচটাও কিন্তু যেটা বলতে হবে যে আর্জেন্টিনা পরপর 4টে ম্যাচে 3 গোল করেছে, এটা তাদের গোল স্কোরিং এবিলিটিটা বোঝায়। কিন্তু তাদের রক্ষণে অনেক বেশি দুর্বলতা আছে। এই যে যটা 4টে দেশ আজকে সেমিফাইনালে খেলছে, সব থেকে বেশি গোল খেয়েছে কিন্তু এই আর্জেন্টিনা দল। 7খানা গোল খেয়ে গেছে। একটা চ্যাম্পিয়ন দল যখন 4খানা গোল খাচ্ছে, যারা তাদের বিরুদ্ধে খেলবে তারা কিন্তু তাদের খুঁটিয়ে তাদের অ্যানালিসিসগুলো তাদের খুঁজ বার করছে, যেই জায়গাটায় ধাক্কা মারবে। এবং স্ক্যালোনি একজন সাকসেসফুল কোচ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনিও জানেন যে আমাদের রক্ষণের এটা কি আছে, সেটা আশীর্বাদ করতে হয়। তো সুতরাং আমার মনে হয় না যে র্যাঙ্কিং ওয়াইজ নিশ্চয়ই, তুমি যদি ইংল্যান্ডকে দেখো, ইংল্যান্ড মেক্সিকোর মতো একটা হোস্ট কান্ট্রিকে তাদের মাঠে অ্যাজটেকা স্টেডিয়ামে হারিয়ে এসছে। ইটস নট আ ম্যাটার অফ জোক, এটা কিন্তু খুব বুকের পাটা লাগে, এবং হাই অল্টিটিউডে তারা খেলে এসছে। সুতরাং তুল্যমূল্য। এবং আবার বলছি, পচা শামুকে যে পাটা কাটে না, সেই পাটা কিন্তু আর্জেন্টিনার কাটেনি। যেহেতু তুমি যে কথাটা বললে যে যেহেতু ছোট র্যাঙ্কিং, ফুটবলে ছোট বড় কিছু হয় না। এটা এই বছর 48টা দেশ যখন হয়েছিল, তখন আমাদের মনে একটা সংশয় হয়েছিল, হয়তো খেলাটা তুচ্ছ তাচ্ছিল্যর ব্যাপার আছে, কিন্তু চোখে আঙুল দিয়ে 48টা দেশ দেখিয়ে দিয়েছে যে আমরা ফুটবল খেলতে পারি। তো সুতরাং ফুটবলে ওইভাবে বিচার হয় না। আবার যেটা আগের এতে আমি দীপেন্দু বলছিল একদিন, যে ওই দিনে কারা ভালো খেলবে, সব থেকে ভালো খেলবে, তার উপর নির্ভর করে। র্যাঙ্কিংটা ডাজন্ট ম্যাটার। দীপেন্দু, তোমার কাছে একটা আসি। আমাদের কলকাতা ফুটবলে প্রায় বলে ক্লান্তি গ্রাস করা, এরকম একটা ব্যাপার বলে। আন্তর্জাতিক মিডিয়া বলছে ইংল্যান্ড 15,000 মাইল ট্রাভেল করেছে থ্রু আউট এই ওয়ার্ল্ড কাপে, সে তুলনায় আর্জেন্টিনা অনেক কম ট্রাভেল করেছে। উল্টে সঞ্জয় দা বললেন যেটা, যে মেক্সিকোর এগেনস্টে খেলেছে, হাই অল্টিটিউড অ্যাজটেকায় খেলেছে। সমস্ত কিছু কম্পেয়ার করে যদি বলা যায়, আর্জেন্টিনার সঙ্গে খেলার আগে এই ক্লান্তি, এটা কি এই যে ট্রাভেল করা, অ্যাজটেকায় খেলা, নরওয়ের সঙ্গে ওরকম একটা ম্যাচ খেলা, এটা কি ইংল্যান্ডের এগেনস্টে যাবে? মানে ক্লান্তি তাদের গ্রাস করবে প্লেয়ারদের, এরকম মনে হয়? না, এর আগেও একই কথা বলেছি, যেটা সঞ্জয় দা বললো, যে ইংল্যান্ড যে ওই মেক্সিকোয় হারানো, এটা ওদের টিমের আরো বেশি মানে বুস্ট আপ করবে। হ্যাঁ, বুস্ট আপ। ওইখানে ওই হাই অল্টিটিউডে খেলার পরে যখন আবার একটু আমরা ফিরে এসে খেলবো, তখন আরো সুবিধা হয় খেলতে প্লেয়ারদের। সঞ্জয় দা আরো ভালো জানবে। সেখানে আমার মনে হয় ইংল্যান্ড টিম
যে বেলিংহামরা যে ফুটবল খেলছে এবং যেভাবে ফিরে আসছে, আর্জেন্টিনাও একই কথা, ফিরে যে আসেন। গোল খেয়ে মিশরের সাথে যেভাবে জিতেছে, মানে এইগুলো কি একটা ক্যারেক্টার তৈরি হয় খেলোয়াড়দের। মানে এই থেকে খেলোয়াড়রা যখন 1 গোলে হারা ম্যাচ, 2 গোলে হারা ম্যাচ, 3 গোলে জেতে, তখন সেই টিমের একটা আলাদা ক্যারেক্টার, তৈরি হয়। চরিত্র তৈরি হয়ে যায়। সেই জায়গায় দুটো টিমই কিন্তু লড়াই করে এসছে, একটা ভালো ম্যাচ হবে, ট্যাকটিক্যাল ম্যাচ, এবং যে কেউ জিততে পারে, যে কেউ আর্জেন্টিনাও জিততে পারে, ইংল্যান্ডও জিততে পারে। সঞ্জয় দার কাছে আসি। সঞ্জয় দা তো ইংল্যান্ডের ফুটবল খুব দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগ। যে কথাটা বারবার করে ওরা বলে যে এবার ট্রফি হোমে নিয়ে যাব, কিন্তু হোমে আর নিয়ে যাওয়া হয় না। সমস্যাটা ঠিক কোথায় ইংল্যান্ডের ফুটবলে? ওভার হাইট নাকি? আর সত্যি কথা বলতে কি, মানে যতবারই ওয়ার্ল্ড কাপ হয় আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এত সমৃদ্ধ, এত রিচ একটা লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ আমার মতে পৃথিবীর সেরা। তো সেই জায়গায় এত ভালো ভালো খেলোয়াড়েরা ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলে, তারা কেন পারে না? সাফল্য পায় না? তারা কি ওই চোকার্স যাকে বলে, হ্যাঁ, সাউথ আফ্রিকাকে আমরা বলতাম যে দীর্ঘদিন ওরা এত ভালো ফুটবল খেলে কিন্তু আলটিমেটলি কোনো ট্রফি পায় না। আলটিমেটলি এখন সাউথ আফ্রিকা সেই জায়গাটা পেয়ে গেছে। তো ইংল্যান্ড আজকে যদি দেখি, ইংল্যান্ডের ইতিহাস দেখি, 66-র পর থেকে তারা আর 3টে সেমিফাইনাল খেলেছে। মানে এইটা সেমিফাইনাল ধরে 90 সালে, 2018 সালে ক্রোয়েশিয়ার কাছে 2-1 হেরে গেছে, এবং এইটাই এবার খেলাটা হচ্ছে কাদের সাথে? একটা চ্যাম্পিয়ন্স টিমের সাথে হচ্ছে। এবং এটা মনে রাখবে, যেটা নিয়ে সব তোমরা সাংবাদিক বলো বা বিভিন্ন মিডিয়ায়, যেটা যে যুদ্ধ, ফকল্যান্ডের যুদ্ধ, সেইটাকে একটা সাইকোলজিক্যাল যেগুলো ব্যাপার হলো, আর্জেন্টিনা 4 স্টার নিয়ে গান বেঁধেছে, সেটা সারাক্ষণ ঘরের মধ্যে বাজছে, খেলোয়াড়দের মধ্যে বাজছে, দর্শকদের মধ্যে বাজছে। কিন্তু ইংল্যান্ড একটা যাত্রাভিমান বলে একটা বস্তু আছে আমার মনে হয়। এবং এই যে খেলাটা দেখেছি, যেটা একটু আগে ও বলছিল দীপেন্দু, যে ওই অ্যাজটেকায় যে ওই ফুটবলটা খেলে এসছে, মেক্সিকোর মতো একটা হোস্ট কান্ট্রিকে 3-2 হারিয়ে এসছে। তো এই দলটাকে মনে হচ্ছে কিছুটা হলেও অন্যান্য বারের থেকে একটু ভিন্ন। এই বছর হয়তো সেইটা রিপিট হবে না, কারণ আমি যদি ছোট না করেই বলছি, মেসিকে বাদ দিয়ে যদি আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের তুলনা করি খেলোয়াড় পজিশন ওয়াইজ, আমি সবসময় এগিয়ে রাখবো ইংল্যান্ডকে। ইয়েস, গোলকিপার হয়তো মার্টিনেজকে এগিয়ে রাখবো, কিন্তু পিকফোর্ড দুর্দান্ত ফুটবল খেলছে। এছাড়া ডিফেন্স থেকে, মাঝমাঠ থেকে, তুমি আজকে বেলিংহাম এবং কেইন দুজনে 6টা 12টা গোল করে দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো দল এখনো পর্যন্ত করতে পারেনি। ইংল্যান্ডের অতীতের ইতিহাসে কি করেছে? মাইকেল ওয়েন থেকে শুরু করে, রুনি থেকে শুরু করে, ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে, গ্যাসকোয়েন থেকে শুরু করে, প্রচুর ভালো ভালো খেলোয়াড়, তারা এই জায়গায় নিয়ে যেতে পারেনি। এবং এই বছর যেটা হচ্ছে, যে চোকার্স হবে কি না, তারা কেন পারবে কি না পারবে, সেটা তো সময় বলবে। কিন্তু আমার মনে হয় সেটা হয়তো যারা বলে বেড়াচ্ছে তাদেরকে ভুল প্রমাণ করে দেবে। ইংল্যান্ড ভুল প্রমাণ করবে, মেবি। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, টমাস টুখেল এরকম একজন কোচ আমাদের এখানে খেলে গেছে, ফিল ফোডেন তাকে বাদ দিয়ে দিয়েছে, ম্যাগুয়ারকে বাদ দিয়েছে। এইরকম একটা সময় যে মানে কি বলবো, আগ্নেয়গিরির জ্বালামুখের উপর বসে আছে ইংল্যান্ড, কিছু মানে এরকম হয়ে গেলে, বিচ্যুতি হয়ে গেলেই ওকে একবার ছিঁড়ে খাবে। নিশ্চয়ই তুমি ফিল ফোডেন বললে, ম্যাগুয়ার বললে, ম্যাগুয়ারকে বাদ দিয়েছে, তার সাথে আমি সহমত, কারণ আমি ম্যাগুয়ারের খেলা পুরো ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেছি। কোল পামারের মতো একটা লেফট ফুটার, যে দুর্দান্ত ফুটবল গোল স্কোরিং এবিলিটি, তাকে নিয়ে বাদ দিয়েছে। সেটা একটা কোচের ডিসিশন হয়। একটা কোচের কাছে এই প্লেয়ারটা হয়তো ভালো হতে পারে, আর একটা কোচের, এটা ভিন্ন। দুজনের চোখ দুরকম দৃষ্টিতে দেখে। তোমার দৃষ্টিতে তুমি একরকম দেখবে, আমার দৃষ্টিতে আমি দেখবো। যেটা বলার হলো, এই যে চোকার্সের কথা বলছিলে, ইংল্যান্ডের কোচ ছিল তখন, সবসময় তো ব্রিটিশ কোচেরাই হয়ে এসছে দেশীয় কোচ। এই বছর হয়েছে একজন জার্মান কোচ। জার্মান কোচেরা, জার্মানিরা কখনো হারতে জানে না। সেই জিনিসটা যদি খেলোয়াড়দের মধ্যে ইনজেক্ট করে দিতে পারে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর। হ্যারি কেনের সঙ্গে কাজ করেছে, নিশ্চয়ই করেছে। এবং মানসিকতা, যেটা মানসিকতা বলছো, কারণ এটা কিছু না কিছু, এই যে চোকার্সটা তো মানসিকতার একটা ব্যাপার, সাইকোলজি একটা ব্যাপার, একটা কাজ করে। এবং যদি করতে পারে, যদি টুচেল ট্রফিটা ছোঁয়ে, এটা কিন্তু সারা বিশ্বে ফুটবলের ইতিহাস হয়ে যাবে, বিদেশি কোচ হয়ে একটা দেশের চ্যাম্পিয়ন হওয়া। এটা এখনো পর্যন্ত কেউ পারেনি। যেটা যদি পারে সেটা আলাদা কথা, কিন্তু তার জন্য তো আর্জেন্টিনাকে হারাতে হবে। সঞ্জয় দার কথা ধরেই বলি, আর্জেন্টিনা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবারের চ্যাম্পিয়ন। সত্যি কি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন লাগছে তোমার? দেখো, আর্জেন্টিনায় যে ফুটবল এখন অব্দি খেলেছে, ধরো
আর্জেন্টিনার সেই ডিফেন্সিভ কোয়ালিটিতে আর্জেন্টিনা সেইভাবে খেলতে পারেনি গত বছর যেটা খেলেছে। কিন্তু যেটা সঞ্জয়দার সাথে আমি একমত যে বেলিংহাম আর কেন আর আর্জেন্টিনার ডিফেন্স এটাই দেখার, যে বেলিংহাম আর কেন যদি তাদের নিজস্ব খেলা খেলতে পারে তাহলে কিন্তু ম্যাচ আর্জেন্টিনার পক্ষে ডিফিকাল্ট হবে একদম। কেন আর্জেন্টিনার ডিফেন্স মিশর ম্যাচ দেখেছো, কেপ ভার্দে ম্যাচ, সুইজারল্যান্ড ম্যাচ, প্রতিটা ম্যাচেই ডিফেন্স সমস্যায় পড়েছে। সেখানে বেলিংহাম আর কেনের মতো দুটো স্ট্রাইকার, একজন বায়ার্ন মিউনিখ, একজন রিয়াল মাদ্রিদ, তাহলে সেই জায়গা থেকে এবং কোয়ালিটি ফুটছে, হ্যাঁ, এবং পরে কোয়ালিটি ওয়াইজ দুজন দুরকম, সেইটাকে কিভাবে আর্জেন্টিনার ডিফেন্স সামলায় এটাই এই ম্যাচের আমার মনে হয় মানে দেখার। কেন আর্জেন্টিনার অ্যাটাকের সাথে মেসিদের একটা লড়াই, মেসির সাথে ইংল্যান্ডের ডিফেন্ডারদের একটা লড়াই থাকবে, কিন্তু এইটাই আসল যে কেন এবং বেলিংহামকে কি করে থামায় আর্জেন্টিনা ডিফেন্স, এটাই আসল। সঞ্জয় দা, আপনার তো অনেক অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতার থেকেই একটা প্রশ্ন করছি আপনাকে। আপনাদের কোচেদের ম্যানুয়ালে আছে আর কি, কোচিং ম্যানুয়ালে, যে গোলকিপারের থেকেই অ্যাটাক শুরু হয়, আবার আমার অ্যাটাকারের থেকেই কিন্তু ডিফেন্সের কাজটা শুরু হবে। আর্জেন্টিনার এক্ষেত্রে, দিবেন্দু আর্জেন্টিনার কথা বলছিল, আর্জেন্টিনার ক্ষেত্রে মেসি, আমরা যেটা দেখছি নিউ ইয়র্ক টাইমসে লিখছে 63% হেঁটে হেঁটেই বিশ্বকাপ কাটিয়ে দিয়েছে। ও কিন্তু সেইভাবে ডিফেন্সটা শুরুর দিকে করছে না। তাহলে কি পুরো 10 জনের ওপর এই চাপটা এসে পড়ছে আর্জেন্টিনার? দেখো, এগুলো স্টাইল অফ প্লে, যেটা মেসির এমন একটা খেলোয়াড়কে রাখে। কারণ এটা একটা কি হয়, ধরো আমি মেসি ডিফেন্ড করছে না, কিন্তু মেসি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখানে দুটো প্লেয়ারকে সে ড্র করছে। কারণ একটা 1:1 মেসিকে কেউ কোনো কোচই করবে না যে একজনের সাথে একজন। আমরা কি করি যখন কর্নার হয়, যে একটা প্লেয়ার যদি ফরওয়ার্ড থাকে দুজন যাতে থাকে, কারণ কাউন্টার অ্যাটাকে একটা প্লেয়ার 2 কি 3টে প্লেয়ারকে অনায়াসে বিট করে নিয়ে চলে যেতে পারে। সারা বিশ্ব ফুটবলে সেটা দেখা গেছে। তো মেসি এমন একটা খেলোয়াড় যে কিনা সেই এফোর্ট কোচ সেটা নিতে পারে। অন্য খেলোয়াড় বা অন্য দল হলে সেটা করবে কিনা জানি না, কিন্তু মেসি এমন একটা খেলোয়াড় যে কিনা ওর জন্য কিন্তু বাকি 10 জন খেলছে। একদমই, এটা কিন্তু একটা দল, মানে এটা সচরাচর দেখা যায় না। এটা যদি আমরা পর্তুগালে দেখি, পর্তুগালে কিন্তু এই চিত্রটা দেখতে পারবো না। রোনাল্ডোকে সামনে রেখে কজন তারা করছে, কিন্তু মেসির জন্য অ্যালভারেজ যে লোডটা নিচ্ছে, লটারো মার্টিনেজ যে লোডটা নিচ্ছে, এনজো ফার্নান্ডেজ যে লোডটা নিচ্ছে, ডি পল যে লোডটা নিচ্ছে, কারণ মেসির হয়ে খেলবো, আর্জেন্টিনার জন্য তো খেলবোই, মেসির জন্য খেলবো। তো এইটা একটা বিরাট অ্যাডভান্টেজ যে মানে, এবং দেখো ফুটবলে কি হয় জানো তো, মনস্তাত্ত্বিক বলো, তো দিব্যেন্দু তো ওই লেভেলে না, ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছে। এন্ডিউরেন্স লেভেল একটা বলে একটা কথা আছে, যেটা আর্জেন্টিনা তুমি যদি দেখো 3টে ম্যাচ, তারা 2টো ম্যাচ তো এক্সট্রা টাইমে গেছে এবং শেষ মুহূর্তে গোল করেছে। তার মানে কি তাদের মধ্যে সেই যত খেলা গড়িয়েছে মনে হচ্ছে যেন দ্বিগুণ তাদের স্ট্যামিনা, দ্বিগুণ তারা কিন্তু উচ্চতায় 6 ফুটের কেউ না, কিন্তু তাদের কোর মাসেল স্ট্রেংথ, যেটার থেকে তোমার শারীরিক সক্ষমতা এবং এন্ডিউরেন্স লেভেল তাদের সাংঘাতিক ব্যাপার, এবং সেই জন্য তারা অ্যাফোর্ড করতে পারে। অন্য দেশ কি করবে, কারণ আমরা দেখেছি, যদি দেখো যে তুমি যেটা বললে, যেখানে আমাদের নিয়ম হলো যে ট্রানজিশন, যখনই বল জমা পড়লো, যেখানে বল জমা পড়লো সেখান থেকে ডিফেন্ডিং শুরু হলো। তো নিয়ারার ম্যান সাপোর্টেড বাই দ্য নিয়ারার ম্যান, এইটাই হলো। ও এতদিন মোহামেডানের সাথে দীর্ঘদিন ধরে আছে, কোচিং না করলেও খেলেছে, প্লাস ও দেখতে পাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে কি ফুটবলটা সারা বিশ্বে হচ্ছে। তো এইগুলো আমরা কোচ যারা, তারা সবসময় শেখার। কিন্তু আমরা সবসময় বলবো যে ফুটবল কিন্তু ওই 1-2 জনের খেলা না, পুরো দল হিসেবে খেললে তবেই জিততে পারবে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স তো সবসময় আছে, কিন্তু দল হিসেবে যারা খেলতে পারবে তারাই কিন্তু সম্ভাব্য চ্যাম্পিয়ন হবে। দিবেন্দু, সারা বিশ্ব বলছে, আমরাও বলছি, আর্জেন্টিনার মেসি নির্ভরতা। এক সময় বলতো মারাদোনা নির্ভরতা। কার্লোস বিলার্দোর বিখ্যাত ছক ছিল 1+10, মারাদোনা একা, বাকি 10। আর্জেন্টিনার এভারে স্কালোনির দলেরও সেই রকম, লায়নেল মেসি, বাকি 10। কিন্তু আমরা দেখছি একটা আলভারেজ এরকম বিশ্বমানের একটা গোল করে দিচ্ছে, এনজো ফার্নান্ডেজ একটা গোল করছে। শুধু কি মেসি নির্ভরতা আর্জেন্টিনায়? না, আমার তো মনে হয় না মেসি নির্ভরতা। তো সঞ্জয় দা যেটা বলেছে, যে
সবাই কিন্তু মেসির জন্য খেলছে। এবং মানে আমার যেটুখানি অভিজ্ঞতা, ওই মেসি এসেছিল কলকাতায়, আমি সেই ম্যাচে খেলছিলাম। তো সেই মাঠে অনেক লোক ছিল, কিন্তু ওখানেও মেসিকে কিন্তু কভার করছিল পিছনে দাঁড়িয়ে দীপল। ওখানে আমি নিজে দেখেছি, আমি যখন আমার বুকে অটোগ্রাফ নিতে মেসিটা নিলাম, দীপল একদম মানে এইটুখানি মানে এই ডিস্টেন্স। আমি দীপলকেও বললাম তুমি একটা অটোগ্রাফ দাও, দীপলও আমার জার্সি দিয়ে। কিন্তু এই যে দীপল মেসির যে এটাই হচ্ছে আর্জেন্টিনা টিমের মানে যুগলবন্দি নয়, প্রতিটা প্লেয়ার মেসির জন্য খেলছে। মানে ওই রকম জায়গায় নিজেকেও তুমি না দেখতে, তুমি দেখছো না যখন গোলের পরের যে অ্যাটমসফিয়ার, কোচ প্লেয়ারদের মানে ঐক্যবদ্ধ একটা টিম, যেটা একটু সঞ্জয়দা বলছে রোনাল্ডোর জন্য কেউ করছে না, কিন্তু মেসির জন্য প্রতিটা প্লেয়ার, সাপোর্টিং স্টাফ জীবন। তুমি ধরো যে ম্যাচটা নিয়ে মেসি পরে নামলো, সেই ম্যাচটা দেখেছো যখন মেসি নামছিল, ওই সময় আমরা ওই দেখি যে ড্রেসিং বেঞ্চের ওটা ছবি, ওটা প্রতিচ্ছবি একটা দলে, বেঞ্চে সব প্লেয়ার উঠেছে মেসি যখন নামছে, এবং যে প্লেয়ারটা নামলো সে কত দৌড়ে তাড়াতাড়ি আসলো মেসি নামবে। মানে অন্য প্লেয়ারদের রেসপেক্ট এমন জায়গায় আছে মেসির প্রতি। এবং মেসি দীপলরা একসাথে আমেরিকাতেই খেলছে লাস্ট 5 বছর, কারণ ওয়েদার মাঠ এরা অনেক বেশি অন্য যে কোনো খেলোয়াড়ের থেকে ওয়াকিবল বেশি, ওই মাঠ ওই ওয়েদার, সেই জায়গা থেকে হ্যাঁ একটা অ্যাডভান্টেজ। সঞ্জয়দার কথা যে বলবো যে ওই জায়গায় ওরা কিন্তু মানে শেষ মুহূর্তে ওই যে আগের দিন যে ওই গোল আলভারেজের ডান পাই, ওটা কিন্তু মেসি এরিয়া থেকেই শুরু হলো অ্যাটাকটা। গোলটা কি করেছে এই বিশ্বকাপের আমার মনে হয় সেরা, অন্যতম সেরা। হ্যাঁ একদম। এবং লোতারো মার্টিনেজ কখন নাবাচ্ছে, কোনোদিন কোচ ফার্স্ট 11 খেলাচ্ছে, কোনোদিন কত পরে নাবাচ্ছে, দুটো ম্যাচ ও নাবার পরে ম্যাচ খুললো, দুটো ম্যাচ ওখান থেকে। হ্যাঁ, তাহলে সেই জায়গা থেকে আর্জেন্টিনার একটা টিমের, যেটা অনেক সময় একটা টিম স্পিরিট অনেক খারাপ জিনিসকে ঢেকে দেয় একদম। আর্জেন্টিনা সেই ব্যাপারটাই হচ্ছে। সঞ্জয় দা, নরওয়ের সঙ্গে ম্যাচ ইংল্যান্ডের খেলা হলো, টমাস টুখেল বলল আমরা খুব স্লপি ফুটবল খেলেছি, এই ফুটবল খেললে হবে না। বেলিংহ্যাম ওকে উত্তর দিচ্ছে যে কাদের সঙ্গে খেলেছি সেটা দেখো, ওই নরওয়ে, ওই হল্যান্ড, ওদের সঙ্গে খেলা। ফলে একটা বিশ্বকাপ চলাকালীন একজন কোচের সঙ্গে একজন প্লেয়ারের একটা বাদানুবাদ বলবো না, উনিও উত্তর দিচ্ছেন, কোচও উত্তর দিচ্ছে, প্লেয়ারও উত্তর দিচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি সুস্থ ব্যাপার? ডেফিনেটলি গণতান্ত্রিক দেশে এটা হয়, ফ্যাসিস্ট দেশে এটা হয় না। গণতন্ত্র যেখানে থাকে সেখানে নিশ্চয়ই হয়, কারণ কোচ সবসময় হি ইজ নেভার স্যাটিসফাইড। তুমি যদি 10 গোলও মারো না, কখনো স্যাটিসফাইড না। আমি যখন স্যাটিসফাইড হব আমার টিমের পতন হবে। তো মনে ওদেরকে ধাক্কা দেওয়া, যে কোচ আমাদেরকে এই কথাটা বলছে, যে কথাটা বলছে কোচ আমাদেরকে এই কথাটা বলছে, তাহলে দেখিয়ে দেবো। এবং ও যেহেতু ও খেলোয়াড়দের হয়ে বলছে, কিন্তু তুষেল জানে, সে একটা লেভেলে কোচিং করায় যে কোন জায়গাটায় ঘা মারতে হয়। প্রেস কনফারেন্সে সে সাপোর্ট করেছে যে বেলিংহ্যাম যেটা সেটা বলেছে, কিন্তু আমাদের অনেক উন্নতি করার জায়গা আছে, সেই উন্নতির কথার জন্য সে বলেছে আই এম নট স্যাটিসফাইড। তো ঠিক আছে, সে বলতেই পারে, কিন্তু এটা কি হয়, সংবাদ মাধ্যম একটা, তারা তো সবসময় মশলা চায়, এটা একটা লাগিয়ে দেওয়ার জন্য বলবে বা এর সাথে হচ্ছে, এইগুলো হয়। কিন্তু এই জায়গায় এই লেভেলে এসে কোচও চাইবে না যে আমার টিমের ক্ষতি হোক, আর বেলিংহ্যামের মতো খেলোয়াড় যে 6খানা গোল করে দিয়েছে সেও চাইবে না। কারণ ওয়ার্ল্ড কাপের শুরুতে এরকম একটা চিত্র ধরা হয়েছিল বেলিংহ্যামের সাথে, পার্সোনালিটি ক্লাস। কারণ একটা লেভেলের পরে না খেলোয়াড়দের এরা মনে হয়, কারণ সব সময় সারা পৃথিবীতে কোচেদের থেকে খেলোয়াড়েরা বেশি ওভার হাইপ, বা সবসময় কোচ প্লেয়াররা থেকে যাবে, কোচ ছাঁটাই হয়ে যাবে বছরের পর বছর। কিন্তু স্কোলারি চ্যাম্পিয়ন হওয়ার পরে রোমারিও, ওই রোনাল্ডো মানে ওই রোনাল্ডো তখন ওই স্ক্যালোনিকে ভেঙছে ছিল, স্ক্যালোনির সাথে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে সেই কোচ আউট হয়ে গেল, রোনাল্ডো কিন্তু থেকে গেল। তো এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আজকে 41টা বছর তার বয়স হয়ে গেছে, 6খানা ওয়ার্ল্ড কাপ খেলছে, বছরের পর বছর
কোচ বদলে গেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলে যাচ্ছে। তো সুতরাং কোচেদের সাথে এই খেলোয়াড়দের মধ্যে এটা একটা দ্বন্দ্ব বলা যাবে না। এখনকার যে মুহূর্তটা, যে কথাটা বললে বেলিংহামে, এটা দ্বন্দ্ব কিছু না। এটা কোচের তরফ থেকে কোচ 100% ঠিক, যেহেতু আমি কোচিং করি। একদম। খেলোয়াড়ের বক্তব্য থাকবে নিশ্চয়ই, তবেই তো দল হিসেবে থাকবে। নিশ্চয়ই। একটা প্রশ্ন করবো, দুজনের কাছেই আসবো, সঞ্জয় দার কাছেও আসবো, দীপেন্দুর কাছেও আসবো। দীপেন্দু, মেসি অনেকগুলো, যে রোনাল্ডোর কথা বললেন, 41টা বসন্ত কাটিয়ে ফেলেছে, মেসিও এরকম 39টা বসন্ত কাটিয়ে ফেলেছে। খেলার ধরনে অনেক পরিবর্তন হয়েছে। বার্সেলোনার মেসি বা 2010-এর মেসি, 2006-এর মেসি, 14-এর মেসি আর 2026-এর মেসি অনেক তফাৎ। মেসিকে এখন দেখা যাচ্ছে, মানে যেটাকে মেসি জোন বলে, ডান দিক দিয়ে আমি হঠাৎ করে ভেতরে ঢুকে আসবো, ঢুকে কাটটা করেই আমি শটটা করব। মেসিকে দেখা যাচ্ছে, মেসি কিন্তু আগের মতো এরকম অত তো সাবলীল, অত তো দৌড়তে পারবেন না, সে তো জানা কথাই। উনি হাঁটছেন, একটা সাইড ধরে হাঁটছে, হঠাৎ করে একটা 5 কি 10 মিনিটের একটা স্পেল বা আর একটু কম স্পেল, হঠাৎ মেসি বিপজ্জনক হয়ে উঠছে। এই যে এই চেঞ্জটাই, আমরা সবাই হয়তো আপাত দৃষ্টিতে বলছি মেসি হেঁটে বেড়াচ্ছে, অ্যাকচুয়ালি কি, মানে এর পেছনে স্ট্র্যাটেজিটা? যারাই বলুক হেঁটে বেড়াচ্ছে, মেসি বিশ্বকাপে 21টা গোল করেছে ওভারঅল। হ্যাঁ, মানে এখন অবধি, আর এবারে বিশ্বকাপে তো হ্যাঁ এখন অবধি সর্বোচ্চ। তাহলে হেঁটে বেড়ালেও একটা প্লেয়ার যদি এতগুলো গোল করায়, তাকে কোচ তো টিমে রাখবে, দৌড়ানোর কি দরকার? আমি সেটাই বলছি, হেঁটে হেঁটে বিশ্বকাপ জয়। তাই কি, তাও হেঁটে বেরিয়েও 21টা গোল করেছে, তার এমবাপের থেকে একটা গোল এখনো আগে। তাহলে সেই খেলোয়াড়টাকে কেন রাখবে না? যে কোনো কোচই রাখবে, অবশ্যই সে তো রাখবেই। ধরো 21টা, তাতে আবার 2টো পেনাল্টি মিস, হ্যাঁ, তাহলে এখন 23টা গোল হয়ে যেত মেসি গতবারে একটা পেনাল্টি মিস করেছে। সেই খেলোয়াড়কে কেন টিমে রাখবে না? এবং মেসির যেটুখানি খেলছে, ধরো স্পিলে খেলছে, তো অনেক সঞ্জয়দা জানে আরো ভালো আমার থেকেও, কেন অনেক প্লেয়ার আছে যারা স্পিলে খেলে একটুখানি, ধরো 10 মিনিট খেলে ম্যাচ জিতে। সবসময় কি একটা, ধরো আমাদের সময় না, আমাদের আগে কিষানুদে সারাক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু এমন একটা বল দেবে গোল হয়ে গেল। তাহলে এরকম তো হবেই, এরকম খেলোয়াড় সারা পৃথিবীতে থাকে। ধরো এই ম্যাচটা, ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ, আমরা মারাদোনার জন্য মনে রেখেছি। হ্যাঁ, যে গোল করেছে এখন অব্দি বিশ্বের সেরা গোল, ওই যে সব খেলোয়াড়কে গোল অফ দ্য সেঞ্চুরি। তাহলে এই ম্যাচটা আমার মনে হয়, মানে সঞ্জয় দা যেটা বললো, টেকনিক্যাল ম্যাচ এবং যে কেউ জিততে পারে। এটা টেকনিক্যাল ম্যাচ তো বটেই, একটা মানে ওইদিকে স্কালোনি, এইদিকে টুকে, এদের মানে মগজাস্ত্রের লড়াইতে হবে, কিন্তু একজনের একটা ব্রিলিয়েন্স, মানে যেটাকে বলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, এক মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমি আপনার ওই দীপেন্দুকে যেটা জিজ্ঞেস করছেন, সেটা আপনাকে জিজ্ঞেস করছি। এই যে মেসির অপেক্ষাকৃত সবাই বলছে ও হঠাৎ করে একটা সাইডে চলে যাচ্ছে, ধীরে সুস্থে হাঁটছে, এটা কি শেষ মুহূর্তের ওই মরণ কামড় দেওয়ার জন্য দমটাকে রেখে দিচ্ছে? স্ট্রেংথ রেখে দিচ্ছে? ওরম ভাবে রাখা যায় না। ব্যাপারটা হলো, আমি যে সময় বলটা পাবো আমি কি করব, উইদাউট বল আর উইথ বল, তো দুটো রকম খেলা হয়। আমি বল পেলে কি করব, উইদাউট বল। অন্যান্য খেলোয়াড়দের থেকে যখনই তুমি উইদাউট বল যখন হবে, অপোনেন্টের পায়ে বল, আমাকে ডিফেন্স করতে হবে। সেই জায়গায় কিছুটা হলেও ছাড় দেওয়া আছে। মেসি যে নাবেনি তা না, অনেক ম্যাচ দেখেছি পেনাল্টি বক্সের সামনেও নেবেছে, কিন্তু অন্যান্য প্লেয়াররা যেটা নাবেনি। কিন্তু তুমি যদি গত বছরের ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার এগেনস্টে ভার্দিয়ালকে যে কথাটা বললে, হঠাৎ করে যে ভার্দিয়ালকে ড্রিবল করে দিয়ে বলটা বাড়ালো, গোল করে দিল। তুমি ইজিপ্ট ম্যাচ দেখো, ইজিপ্ট ম্যাচে ঠিক ওইভাবে বলটা বার করে দিয়ে মেসির একটা ছবি আছে, মাটিতে শুয়ে আছে, যেটা তুমি এক্ষুনি লটার মাটিতে মিস করলো, তো ওইটা গোল হয়ে যেতে পারতো। তো সুতরাং ওই ক্ষণিকের স্পেলটাই ভয়ঙ্কর, এবং দিস ইজ দ্য টাইপ অফ প্লে এটা মেসির পক্ষেই সম্ভব। এবং ও যে জায়গা থেকে যে মানে স্পেস মানে স্পেসের থেকেও হাফ স্পেস থেকে ও ক্রিয়েট করে নিতে পারে, প্লেয়ারের পায়ের ফাঁক দিয়েও দেখে নিতে পারে। এটা ভগবান দত্ত, এটা কোচিং করে হয় না। প্লেয়াররা মাঠে অনেক কিছু করে যেটা কোচেরা কখনো বলে না, যেটা ইম্প্রোভাইজেশন যেটাকে বলে। যে ওই যে দিব্যেন্দু আজকে স্ট্রাইকার খেলেছে, নিশ্চয়ই কোচ আজকে বিভিন্ন কোচ তাকে বলেছে এইভাবে করতে, কিন্তু ওই সময়ের মধ্যে যে ডিসিশনটা ও নিচ্ছে, এটা কোচিং থেকে আসে না, ওর বুদ্ধি থেকে এবং প্রেজেন্ট সিচুয়েশন থেকে। ওই সময়ের মধ্যে আমাকে কি করতে হবে, দ্যাট ইজ কল্ড ডিসিশন মেকিং, যে আমি কি করব। তো এই ডিসিশন মেকিংটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং ক্ষণিকের মুহূর্তে তোমাকে জ্বলে ওঠাটা, যে আমি কি করব। এই যে বললেন না, একটা হঠাৎ করে আলভারেজের গোলটা, তো এটা তো খেলাটা মনে হচ্ছে বোধহয় টাইব্রেকারে যাবে, হঠাৎ একটা সেকেন্ডের ফ্র্যাকশনে পুরো কমপ্লেক্সন একটা 1-1 থেকে 2-1 হয়ে গেল, যেটা কিনা একটা টিমকে শেষ করে দিল। তো
এই ম্যাচ, এই লেভেলের ম্যাচে Quality. ভুলের কোনো জায়গা নেই। প্রথম কথা হলো ভুলের কোনো জায়গা নেই, আর কোয়ালিটিটা তো Quality ডিফারেন্স তো করে আছে। দেবেই। আমাদের আড্ডার খুব একেবারে শেষ প্রান্তে এসে গেছি। একটা প্রশ্ন করবো দুজনকে, স্কালোনিকে তুমি কিরকম দেখছো? সঞ্জয় দা, আপনি স্কালোনিকে কিরকম দেখছেন? না, খুবই ভালো, কারণ একটা কোচের মধ্যে উচ্ছ্বাস কম, হ্যাঁ, কিন্তু এবার কিন্তু উচ্ছ্বাস হচ্ছে, গোল না, হওয়ার সে পর। তো করেছে লাস্টে, যেটা সেটা হিউম্যান বিং, যে ম্যাচটা তোমার হাতের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে সেইখান থেকে ওরকম একটা গোল, সেটা সব সময় হবে, তাহলে তো মানুষই না। কিন্তু অনেক বেশি ঠান্ডা ধীর স্থির, সেই জায়গায় অনেক বেশি ভোকাল একে দেখেছি আমরা বাইরে, তার মুভমেন্ট, হাত পা ছুড়ে কথা এগিয়ে যাচ্ছে রেফারির সাথে। আমরা খুব কম সময় দেখেছি স্ক্যালোনি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ফোর্থ অফিসিয়াল। এটা একটা শিক্ষণীয়। আমি কোচ, আমি খুব মাথা গরম, আমি অনেক সময় কারণ আমি 5টা ম্যাচ সাসপেন্ড ছিলাম মোহনবাগানে থাকাকালীন, এরম উত্তেজিত করে আমি সেকেন্ড রেফারি পাই, কিন্তু এটা শিক্ষার, কারণ বয়স হলেও আমি তো স্ক্যালোনির থেকে বড় বা অন্য, কিন্তু শেখার তো কোনো বয়স নেই। ভালোটাকে ভালো বলতে হবে। এবং কোচ, আমি বললাম একটু আগে যে সব সময় কোচেদের থেকে আমরা শিখি, তার হাঁটা চলা থেকে শুরু করে তাদের এক্সিকিউশন, ট্যাকটিক্যাল চেঞ্জেস, এগুলো শেখার। সেই জায়গায় স্ক্যালোনি এক রকমের ক্যারেক্টার, টমাস তুচেল আর এক রকমের ক্যারেক্টার। তোমার কাছে জিজ্ঞেস করবো, স্কালোনি, লায়নেল মেসি একসময় খেলেছে একসঙ্গে, ওই রকম সুপারস্টার একজনকে হ্যান্ডেল করছে, সে দুটো পেনাল্টি মিস করেছে, এরপর যদি আবার আরেকটা পেনাল্টি পায়, স্কালোনি কিভাবে? স্ক্যালোনি আগের দিন বলেছে তো আবার ওই পেনাল্টি মারবে। পেলে মেসি মারবে। কিন্তু এই রকম ধরনের এই লেভেলের প্লেয়ারদের হ্যান্ডেল করা ওই রকম একজন কোচের পক্ষে কতটা ডিফিকাল্ট? হ্যাঁ, এই লেভেলের প্লেয়াররাও অনেক বেশি হাম্বেল হয়, আচ্ছা, যে একজন দুজন মারাদোনা হতে পারে, মারাদোনা একটাই হবে, যে কোনো কিছুকেই মানে না। কিন্তু এই মেসি অনেক ডিসিপ্লিন। মেসির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখো না, মেসির জীবনযাত্রা দেখলেই বোঝা যায় যে মেসির ডিসিপ্লিন কোন লেভেলে আছে। সেখানে আমার মনে হয় স্কলনির সাথে মেসির একটা মেলবন্ধনেই আজ আর্জেন্টিনার এই টিমের এই সাফল্য আমার মনে হয়। আর শেষ প্রশ্ন দুজনকেই করব, সেমিফাইনাল আর্জেন্টিনা জিতবে না ইংল্যান্ড জিতবে আপনার কাছে? ইংল্যান্ড জিতবে না আর্জেন্টিনা? ইংল্যান্ড। তোমার কাছে কে? আমার কাছেও ইংল্যান্ড জিতবে। ইংল্যান্ড জিতবে, দুজনেরই ইংল্যান্ড, তার মানে আর্জেন্টিনা আউট। সেটা তো ভবিষ্যৎ বলবে। সে অবশ্য ভবিষ্যৎ বলে, খেলার কথা কে বলতে পারে, তাই না? যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে যেতে পারে। তা আমাদের আড্ডা আপাতত এখানেই শেষ। অন্যান্য খবরের জন্য আপনারা দেখতে থাকুন আজকাল.in। নমস্কার।